ড্রামা স্টার্টিংয়ে আমাদের ড্রামার মেন ফিমেল লিডকে দেখানো হয়, যার নাম দামি। সে একজন বাস কন্ডাক্টর। যদিও তার নিজেরই ট্রাভেল সিকনেস রয়েছে, কিন্তু তারপরেও সে তার জব খুব ভালোভাবে করে অ্যান্ড সে খুব ইন্টেলিজেন্ট অ্যান্ড কাইন্ড। আমাদের দেখানো হয় দামি বাসে যাত্রীদের ওঠাচ্ছিল। তখন বাসটি অনেক বেশি ভরে গিয়েছিল, বাট সেখানে একটা মেয়ে ছিল যার খুব ইম্পর্টেন্ট কাজের জন্য তাকে যাওয়ার দরকার ছিল। তাই দামি তাকে সাহায্য করার জন্য যেভাবে হোক তাকে বাসে তুলে দেয়। কিন্তু ঠিক তখনই হঠাৎ বাস ড্রাইভার বাস চালু করে দেয়, আর দামি বাইরেই থেকে যায়। সে বাসের পিছনে পিছনে দৌড়াতে শুরু করে আর ড্রাইভারকে বাস থামানোর জন্য বলতে থাকে, কিন্তু ড্রাইভার তার আওয়াজ শুনতেই পায়নি। ঠিক তখনই বাসে বসে থাকা একটি মেয়ে, যে এই ড্রামার সেকেন্ড ফিমেল লিড, যার নাম সিনহই, সে দামিকে দৌড়াতে দেখে ফেলে। তাই সে ড্রাইভারকে ডাক দেয়, কিন্তু সে বাসের অনেক পিছনে সিটে বসেছিল, তাই তার আওয়াজ ড্রাইভারের কাছে পৌঁছাচ্ছিল না। তাই সিনহই তার স্কার্ফ খুলে উইন্ডোর বাইরে নাড়াতে শুরু করে। এটা ড্রাইভার সাইড মিরারে দেখতে পায় আর সাথে সাথে বাস থামিয়ে দেয়। কিন্তু সিনহই এর স্কার্ফ হাওয়ায় উড়ে চলে যায়, আর দেরি হয়ে যাওয়ার কারণে দামি সেটা তুলতেও পারে না আর তাড়াতাড়ি বাসে উঠে আসে। এরপর পরের স্টপেজে যখন বাস কিছুটা খালি হয়, তখন একজন বয়স্ক মহিলা দামিকে সিনহইয়ের দিকে ইশারা করে বলেন, যদি এই মেয়েটা না থাকতো তাহলে আজ তোমার বাস চলে যেত। দামি তখন সিনহইয়ের দিকে তাকায়, কিন্তু সে তখন কিছুই বলতে পারে না। তারপর যখন পরের স্টপেজে বাকি যাত্রীরাও বাস থেকে নামতে শুরু করে, তখন সিনহইও নেমে যায়। দামিকে ভাড়া দিতে চায়, কিন্তু দামি ভাড়া নিতে চায় না। সে বলে, তুমি আমাকে সাহায্য করেছো, আর সেই কারণেই তোমার স্কার্ফটাও হারিয়ে গেছে, তাই এটা থাক। এটা শুনে সিনহই বলে, এখনো অনেক সুযোগ আসবে এই উপকারের বদলা শোধ করার। এরপর এই কথা বলেই সিনহই সেখান থেকে চলে যায়। আর তার বোল্ড পার্সোনালিটি দেখে দামি ভীষণভাবে ইমপ্রেস হয়ে যায়। কিন্তু তখনই দামির কয়েকজন বন্ধুরা সেখানে আসে, যারা তার সঙ্গে বাসেই কাজ করত। পরে আমাদের অফিসের সিন দেখানো হয়, যেখানে সবাই নিজের কাজে ব্যস্ত ছিল। ঠিক তখনই সেখানে সিনহইয়ের এন্ট্রি হয়, যে কন্ডাক্টরের জবের জন্য অ্যাপ্লাই করতে এসেছিল। আর রেজিউমে দেখে বস জাং বলে, তোমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই। কিন্তু ম্যানেজার বলে, এই মেয়েটি শিখে যাবে, শুধু দরকার একটা জোরালো আওয়াজের। তখন সিনহই খুব জোরে একটা সেন্টেন্স বলে শোনায়, যা শুনে সবাই বেশ মুগ্ধ হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে সে জব পেয়ে যায়। এর পরের সিনে আমাদের একটা বক্সিং রিং দেখানো হয়, যেখানে আমরা এইটা আমার মেল লিডকে দেখি, যে একটা ফাইট করছিল, কিন্তু সে শুধু নিজেকে ডিফেন্ড করছিল, অ্যাটাক করছিল না। যদিও তার বন্ধুরা তাকে বারবার বলছিল যে অ্যাটাক করো, কিন্তু সে তাদের কথা শোনেনি, আর সেই কারণেই সে ম্যাচটা হেরে যায়। ফাইট শেষ হওয়ার পর খাংয়ের বন্ধুরা তাকে জিজ্ঞেস করে, শেষ পর্যন্ত তুমি ফাইট ব্যাক করলে না কেন? এভাবে চলতে থাকলে তুমি কোনোদিনও কম্পিটিশন জিততে পারবে না। তখন সে বলে, এই ধরনের সাধারণ ফাইটে নিজেকে প্রুভ করার কোনো প্রয়োজন নেই। এরপর এটুকু বলে সে সেখান থেকে চলে যায়। বাই দ্য ওয়ে, যদি হাঙের ফ্যামিলির কথা বলি, তাহলে তাদের বাড়ির পরিবেশটা একটু অদ্ভুত। আসলে হাঙের বাবা তার স্ত্রীর মৃত্যুর পরে মিহান নামের এক মহিলাকে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। তাদের একটা মেয়ে রয়েছে, যার নাম সাইরি। হান যখন বাড়ি ফিরে আসে, তখন তার বাবা আগের মতোই তাকে অনেক বকাঝকা করতে শুরু করে। তিনি বলেন, তোমার পড়াশোনা মন দেওয়া উচিত, কারণ তুমি ইতিমধ্যে 1 বছর নষ্ট করে ফেলেছো, আর আমার অনেক ক্ষতি করেছো। কিন্তু হাং কিছুই বলে না, নিজের রুমে চলে যায়। সে যখন ড্রেস চেঞ্জ করতে যাচ্ছিল, ঠিক তখনই সাইরি সেখানে আসে। হান তার ছোট বোনকে খুব ভালোবাসতো, আর সাইরিও এসে তাকে হাক করে। এরপর হান তার বোনের ড্রয়িং করতে সাহায্য করে। এটা করতে করতে সে খুব ভালো অনুভব করছিল, আর এই দুজন এই মিষ্টি মুহূর্তটাকে খুব সুন্দরভাবে উপভোগ করে, কারণ হাঙের বাড়িতে শুধু সাইরির কারণেই তার মন টিকে থাকে। অন্যদিকে রাতে যখন দামি আর বাকি মেয়েরা রুমে বসেছিল, তখন আমরা দেখি দামি খাবার খাচ্ছে। আসলে ট্রাভেল সিকনেসের কারণে সে সারাদিন প্রায় না খেয়েই থাকে, আর শুধু রাতেই ভালোভাবে খাবার খেতে পারে। দামির 2 বন্ধু তার পাশে বসে। এরপর 3 জন মিলে হাসি ঠাট্টা করতে শুরু করে। তাদের এত আওয়াজ শুনে সিনিয়র মিনজি খুব রেগে যায়, আর সে এই 3 জনকে বকাঝকা করতে শুরু করে আর বলে, এবার আমাকে ডান্স আর সিঙ্গিং করে দেখাও, যাতে আমার মুড একটু ভালো হয়। একভাবে সে এই 3 জনকে বুলি করছিল, কারণ সব মেয়েরাই মিনজিকে ভয় পেত। তাই দামি আর তার বন্ধুরা তার কথা মেনে ডান্স করতে শুরু করে, আর বাকি মেয়েরা এই 3 জনকে দেখে হাসাহাসি করছিল। ঠিক তখনই হঠাৎ সবাই একদম চুপ হয়ে যায়। দামি কিছুই বুঝতে পারে না, কিন্তু যখন সে পিছন ফিরে তাকায়, তখন দেখতে পায় বসের সঙ্গে আর কেউ নয়, বরং সিনহই এখানে এসেছে। আর বসকে দেখে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। এরপর মিস চাং সিনহইয়ের পরিচয় করিয়ে বলেন, আজ থেকে সেও তোমাদের সঙ্গে থাকবে। তারপর সবাইকে ঘুমাতে বলে মিস চাং সেখান থেকে চলে যান। তার চলে যাওয়ার পর মিনজি আবার সিনহইকে বুলি করার চেষ্টা করে,
সে বলে এখানে আমি সব থেকে বড়, আমার বয়স পুরো 23 বছর। তখন সিনহুই তাকে সরাসরি বলে তাতে কি হয়েছে, আমারও তো একই এজ। এটা শুনে দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়, কারণ সিনহুই সেই সিনিয়র মেয়েটাকে একটুও ভয় পাচ্ছিল না, বরং সে তার সামনে দাঁড়িয়ে উত্তর দিচ্ছিল। এটা দেখে দামি আরো বেশি অবাক হয়ে যায়, আর কোথাও না কোথাও সেই সিনহুইয়ের প্রতি আরো বেশি ইমপ্রেসড হয়ে যায়, কারণ এই প্রথম কেউ একজন সিনিয়রের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এরপর সিন কাট হয় আর আমাদের রাতের একটা সিন দেখানো হয়। যখন সব মেয়েরা ঘুমিয়ে পড়েছিল তখন দামি চুপি চুপি উঠে একটা টর্চ আর একটা বুক নিয়ে বাইরে বসে পড়াশোনা করছিল, কিন্তু সিনহুই তাকে দেখে ফেলে। সে দেখে দামি কিভাবে ইংলিশ পড়ছে। এটা দেখে সিনহুই বেশ ইমপ্রেসড হয়। অন্যদিকে দামি খুব এম্বারেসড ফিল করে, কারণ তার মনে হয়েছিল এবার হয়তো সিনহুই তাকে নিয়ে মজা করবে। কিন্তু সিনহুই শুধু এইটুকু বলে বুকটা ভালো, তবে এই সময় তোমারও সবার মতো ঘুমিয়ে পড়া উচিত, রুলস ভাঙা উচিত নয়। এটা শুনে দামি তাকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি সত্যি 23 ইয়ার্স ওল্ড? তখন সিনহুই বলে না, আসলে আমার বয়সও তোমার সমান, শুধু এখানকার সিনিয়রের অ্যাটিটিউড আমার ভালো লাগেনি, তাই আমি মিথ্যা বলেছিলাম। এরপর এটুকু বলে সিনহুই ওয়াশরুমে চলে যায়, আর দামি শুধু তার দিকে তাকিয়েই থাকে। এরপর দিন আমাদের দেখানো হয় সকালে সবাই খুব তাড়াতাড়ি উঠে পড়ে, আর দামিও সিনহুইকে ঘুম থেকে তুলে দেয় যাতে তার প্রথম দিনে দেরি না হয়ে যায়। এরপর সবাই এক্সারসাইজ করার জন্য গ্রাউন্ডে চলে আসে। সেখানে সিনিয়র মেয়ে মিনচি আর একটা মেয়েকে বলে এই সিনহুইকে তো ঠিক করতেই হবে, কারণ সে নিজেকে একটু বেশি বড় মনে করেছে, যেন সে কোনো হিরোইন। এক্সারসাইজ শেষ হওয়ার পর সব কন্ট্রাক্টর নিজেদের বাসে চলে যায়, আর ম্যানেজার লিয়ে এসে সিনহুইকে দামির কাছে নিয়ে যায়। এরপর তিনি দামিকে বলেন তুমি ওকে ট্রেন করবে, কিন্তু দামি খুব ঘাবড়ে যায় আর বলে কিন্তু সিনিয়র তো মিনজি, তাই না? তাহলে আপনি তাকে না বলে আমাকে কেন বলছেন? সে তো আমার থেকে অনেক বেটার। তখন ম্যানেজার লি বলেন তোমার এই অনেস্টির কারণেই আমি সিনহুইকে তোমার কাছে এনেছি, তাই এখন থেকে তুমি ওর খেয়াল রাখবে। এরপর তিনি সেখান থেকে চলে যান, আর সিনহুইও দামিকে বলতে থাকে আজ থেকে আমি তোমার দায়িত্বে রইলাম। এটা শুনে দামি একটু খুশি হয়ে যায়, কারণ এখন সে সিনহুইর সঙ্গে বন্ধুত্ব করতে পারবে। বাসের রাইড শুরু হয়, আর প্রথম স্টপে যখন কিছু যাত্রী নেমে যায় তখন দামি সবার কাছ থেকে ভাড়া নিতে নিতে সিনহুইকে বোঝাতে থাকে কিভাবে টাকা এবং টিকিট নিতে হয়। এরপর সে একজন লোককে ধরে ফেলে যে একটা ফেক টিকিট ব্যবহার করছিল, আর দামি সিনহুইকে আসল আর নকল টিকিটের ডিফারেন্সও বুঝিয়ে দেয়। তখন দামি স্কিল দেখে সিনহুই খুব ইমপ্রেসড হয়। ঠিক তখনই বাসে 3জন ছেলে উঠে আসে যারা খুব জোরে জোরে হাসাহাসি করছিল। পরের স্টপে সেই 3জন ছেলে ভাড়া না দিয়ে পালাতে শুরু করে, আর দামিও তাদের ধরার জন্য পেছন পেছন দৌড়াতে থাকে। এটা দেখে সিনহুই চিন্তায় পড়ে যায়, তার মনে হয় যদি দামির কিছু হয়ে যায়, কিন্তু ড্রাইভার বলে এটা দামির প্রতিদিনের কাজ, সে সবসময় এমন করে আর কারো কথাও শোনে না। এদিকে একজন ছেলে দামির হাতে ধরা পড়ে যায়। তখন দামি তার কাছ থেকে ভাড়া চাইতে থাকে, কিন্তু ছেলেটি বলে আমার কাছে কোনো টাকা নেই। দামি তাকে ছাড়তে রাজি হয় না, তাই ছেলেটি বিরক্ত হয়ে একটা ডান্ডা তুলে নেয়। আর যখন সে দামিকে মারতে যাচ্ছিল ঠিক তখনই সেই সময় এন্ট্রি হয় আমাদের হিরো হানের। সে দামিকে বাঁচিয়ে নেয়। এরপর সে সেই ছেলেটাকে বেশ ভালোভাবে মারধর করে আর তার কাছ থেকে ভাড়ার টাকাও আদায় করে নেয়। এ কারণে দামি শুধু হানের দিকে তাকিয়ে থাকে। প্রথম দেখাতেই হানকে তার খুব ভালো লেগে যায়। তার মনে হতে থাকে ওয়াও, সে কত ভালো আর কত স্ট্রং। সে আমাকে সাহায্য করেছে, আমাকে প্রোটেক্ট করার জন্য ফাইট করেছে। এদিকে হান জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? তারপর দামির হাতে লাগা আঘাত দেখে হান নিজের টাওয়াল খুলে তার হাতে বেঁধে দেয়। এরপর সে সেখান থেকে চলে যায়, আর দামি শুধু তার দিকেই তাকিয়ে থাকে। মনে হচ্ছিল সে যেন এক অন্য জগতে হারিয়ে গেছে। অন্যদিকে হান যখন নিজের স্কুলে পৌঁছায় তখন সে অনেক দেরি করে ফেলেছিল। চুপি চুপি এসে সে দেখতে পায় যেসব ছেলে দেরি করে এসেছে তাদের ভীষণ মারধর করা হচ্ছে, কারণ তারা স্কুলে দেরি করে এসেছিল। তাই বাঁচার জন্য হান দেয়াল টপকে অন্য পাশে চলে আসে। সেখানে আরো কয়েকজন ছেলে বসেছিল, তারা হানকে দেখে তাকে পোক করতে শুরু করে, এমনকি তাকে নিয়ে মজাও করতে থাকে। তারা বলে আরে বাহ, স্কুল প্রেসিডেন্টের ছেলেও আজ লেট করে স্কুলে এসেছে। গত বছর হান ফেল করেছিল, সেটা নিয়েও তাকে নানা রকম কথা শোনাতে থাকে, কিন্তু হান তাদের পুরোপুরি ইগনোর করে চলে যাচ্ছিল। ঠিক তখন একটা ছেলে তাকে সিগারেট খাওয়ার জন্য দেয়। তখন হান তাকে বলে জাহান নেমে যাও, তোমার সব ট্রিক্স সম্পর্কে আমি জানি। এরপর সে সেখান থেকে চলে যায়, আর ওই ছেলেগুলো তখন হাসাহাসি করছিল। প্রথম ক্লাসে আমাদের হানের বেস্ট ফ্রেন্ডকে দেখানো হয়, তার নাম চুল। সে হানের স্কুলে আসার অপেক্ষাই করছিল। এখনো হান এলো না কেন? ক্লাস শুরু হওয়ার সময় হয়ে গেছে। এরপর যখন টিচার ক্লাসে আসেন আর জিজ্ঞেস করেন হান নিজের সিটে নেই কেন,
তখন চুল মিথ্যা বলেন সে ওয়াশরুমে গেছে, একটু পরে চলে আসবে। তারপর কিছুক্ষণ পর হান সত্যি এসে যায় আর চুল তাকে বিরক্ত করতে শুরু করে। এরপর সে হানের ব্যাগ থেকে টিফিন বের করে আর জিজ্ঞেস করে, আজ তোমার স্টেপ মাদার তোমার জন্য কি স্পেশাল খাবার দিয়েছে। তারপর চুল দেখে টিফিনের মধ্যে স্পাইসি রামান রয়েছে, আর সে জানতো হান একদমই স্পাইসি ফুড পছন্দ করে না, কিন্তু তারপরও নিজেকে প্রুভ করার জন্য হান সে রামেন খেয়ে ফেলে আর তারপর সে বারবার জল খায়। তখন চুল তাকে আরো বেশি খোঁচা দিয়ে বলে, দেখলে তো, এটা তোমার দ্বারা হবে না। অন্যদিকে রাতে আমাদের দেখানো হয় যখন সবাই নিজেদের কাজে নিয়ে ব্যস্ত ছিল, তখন দামি তার বন্ধু যিশুকে তার কাজে সাহায্য করছিল। এদিকে সিনিয়র মিনজি আর তার বন্ধু সিনিয়রকে বিরক্ত করার প্ল্যান করছিল। এবার মিনজি সবাইকে বলে, আচ্ছা আমি ট্রিট দিচ্ছি। তারপর সে সিনুইকে বলে, তুমি নতুন এসেছো, তাই তুমি সবার জন্য খাবার নিয়ে আসবে। এরপর সে একটা বড় লিস্ট বলে দেয় অ্যান্ড রাত 10টার আগে ফিরে আসতে বলে। সিনুই ঠিক মতো কিছুই বুঝতে পারেনি, তাই সে আবার অর্ডারটা একবার বলতে বলে, কিন্তু মিনজি তাকে কিছু লিখে দেয় না, বরং মুখে মুখেই সব বলে দেয়। তাই সিনহইকে সেখান থেকে বেরিয়ে যেতে হয় আর দামি তাকে নিয়ে চিন্তায় পড়ে যায়। যখন সিনহই শপে এসে পৌঁছায় তখন সে অর্ধেক অর্ডারই ভুলে যায়। ঠিক তখনই পিছন থেকে দামি এসে হাজির হয় আর সে বাকি জিনিসগুলোর কথা মনে করিয়ে দেয়। এটা দেখে সিনহই খুব ভালো লাগে, কারণ দামি তাকে সাহায্য করছিল। কিন্তু সব লেডির হিসাব করতে বেশ সমস্যা হচ্ছিল। তখন দামি দ্রুত অ্যাবাকাস ব্যবহার করে সব হিসাব করে দেয়। দামির স্কিল দেখে সিনহই খুব খুশি হয়ে যায়। তার মনে হয় দামি অনেক কিছুই জানে আর সে সবসময় সবার সাহায্য করার জন্য সবার আগে এগিয়ে আসে। দুজন খাবার নিয়ে ফিরছিল, তখন দামি তাকে বোঝাতে থাকে, মিনজির সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলো, তাহলে তোমার লাইফ অনেক সহজ হবে, কারণ সে বয়সে সবার থেকে বড় আর তার এক্সপিরিয়েন্সও সব থেকে বেশি। এরপর রুমের কাছে এসে পৌঁছে দামি সব খাবারের জিনিস সিনহইয়ের হাতে দিয়ে নিজের মমের সাথে দেখা করতে চলে যায়। দামি দৌড়াতে দৌড়াতে তার মমের শপে এসে পৌঁছে যায়। সেই সময় তার মম দোকানে জিনিসপত্র গুছিয়ে রাখছিলেন। তখন তার মম বলেন, তুমি এভাবে দৌড়ে এলে কেন? কিছু হয়েছে নাকি? আমি তোমাকে কতবার বলেছি এভাবে দৌড়াদৌড়ি করবে না, তোমার শরীর খারাপ হয়ে যায়। কিন্তু দামি বলে, আমি শুধু তোমার সঙ্গে দেখা করতে এসেছি। এরপরে দামি তার মমকে জিনিসপত্র গুছিয়ে রাখতে সাহায্য করতে থাকে। তার মম বলেন, আজ কত সেল হয়েছে। আর তারপর দামি তার ছোট বোনদের সঙ্গে দেখা করে। এরপর তাদের মম 3 বোনকে কুকিজ খেতে দেয়। এটা দেখে 3 বোনই খুব খুশি হয়ে যায়। অন্যদিকে আমাদের দেখানো হয় যখন সিনহই মিনজিকে খাবার দেয়, তখন মিনজি সবকিছু ভালোভাবে পরীক্ষা করতে শুরু করে। সে দেখতে থাকে সিনহই সব জিনিস এনেছে কিনা, কিন্তু সে অবাক হয়ে যায় কারণ সিনহই সত্যি সবকিছু নিয়ে এসেছে। তাই সে বিরক্ত হয়ে সবাইকে খাবার পরিবেশন করতে বলে। কিন্তু যখন সিনহই খাবার খেতে আসছিল, তখন মিনজি তাকে বলে, এই পার্টি তোমার জন্য নয়। এরপর সে কিছু ব্ল্যাঙ্কেট তার হাতে তুলে দিয়ে বলে, এগুলো ধুয়ে নিয়ে এসো, কারণ আমাদের এখানে একটা রুল আছে, নতুন মেম্বারদেরই এই কাজ করতে হয়। সিনহই এর আগে তার দিকে তাকায়, তারপর সে ব্ল্যাঙ্কেট ধুতে চলে যায়। অন্যদিকে দামি আর তার ছোট বোনেরা তাদের মমকে সাহায্য করছিল। জিনিসপত্র বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার সময় দামি তার ভাই ওয়াংসিকের কথা জিজ্ঞেস করে। তখন তার মম বলে, আমাদের এই দারিদ্রতার কারণে বেচারাকে পড়াশোনা করার বদলে রাত পর্যন্ত কাজ করতে হয়, তাই ওর জন্য আমার খুব খারাপ লাগে। এটা শুনে দামি বলে, শুধু ওর জন্যই খারাপ লাগে? আর আমার কি হবে? আর আমার ফিজের কি হবে? তখন তার মম বলেন, এখনো তো সময় আছে, ততদিন আমরা টাকা জোগাড় করে ফেলবো, তারপর তোমার ফিজ দিয়ে দেবো। তখন দামি জিজ্ঞেস করে, আমরা কি আমাদের আঙ্কেলের সাহায্য নিতে পারি? এটা শুনে তার মম খুব রেগে যান আর বলতে থাকেন, তোমার ফাদারের ডেথের পর সেই মানুষটা তোমাদের দিকে একবারও তাকায়নি, বরং সবকিছু নিজের নামে করিয়ে নিয়েছে, তাই তার নাম আর কখনো নিও না। এটা শুনে দামি সরি বলে। তারপর তারা সবাই সেখান থেকে চলে যায়। পরের সিনে আমাদের দেখানো হয় হোস্টেলে থাকা প্রায় সব মেয়েরই পেট খারাপ হয়ে গেছে, শুধু দামি আর সিনহুই ছাড়া। তাই যখন বস এসে জিজ্ঞেস করেন একসঙ্গে সবার শরীর খারাপ হলে কিভাবে, তখন দামি বলে, আমি জানি না, তবে কাল ওরা অনেক উল্টোপাল্টা খাবার খেয়েছিল, হয়তো সেই কারণে এমন হয়েছে। এটা শুনে মিস জাং চিন্তায় পড়েন, কারণ সব বাস চলার জন্য রেডি, এখন কি হবে। এরপর তিনি অফিসের কিছু ওয়ার্কারের কাছে রিকোয়েস্ট করেন। তিনি বলেন, প্লিজ তোমরা আজকের জন্য কন্ট্রাক্টরের কাজটা করে দাও। তারা সবাই রাজি হয়ে যায়। দামিয়ান সিনহুইও আলাদা আলাদা বাসে ডিউটিতে চলে যায়। এরপর সিন আবার হাংয়ের দিকে শিফট হয়। সে একটি বক্সিং ম্যাচে পার্টিসিপেট করার জন্য পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে জানা যায় তাদের টিম মেম্বারের পায়ে কোনো সমস্যা হয়েছে, যার কারণে সে ম্যাচ খেলতে পারবে না। আর কোচ খুব চিন্তায় পড়েন। তখন সে বলে হান জিওনের জায়গায় ফাইট করবে। অন্যদিকে বাস অফিসে মিনজি এসে মিস জাং আর মিস লি এর কাছে কমপ্লেন করে। সে বলে সিনহই খাবারের মধ্যে কিছু মিশিয়েছিল, কারণ সে খাবার তো সেই নিয়ে এসেছিল, আর সেই কারণে সবার পেট খারাপ হয়েছে। তখন সিনহুই বলে, আমি তোমার মতো গেম খেলি না আর এই ধরনের কাজও করি না,
আমি তোমার মতো এত নিচু মানসিকতার নই। এটা শুনে মিনজি ভীষণ রেগে যায়। এতটাই রেগে যায় যে সে সরাসরি সিনহয়ের চুল ধরে ফেলে। এরপর দুজনের মধ্যে ভয়ঙ্কর ফাইট হতে শুরু করে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। দামি আর তার বন্ধুরা বাইরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তখন মিস জাং আর মিস লি অনেক কষ্ট করে দুজনকে আলাদা করেন আর তাদের মারামারি থামান। এরপর মিনসি বলে, যদি এটা প্রুফ হয়ে যায় যে সিনহই নির্দোষ, তাহলে আমি নিজের জব ছেড়ে দেবো, কারণ আমার পুরো বিশ্বাস এই সব কিছুই সিনহই করেছে। অন্যদিকে বক্সিং ম্যাচ শুরু হওয়ার আগে দুই টিমের খেলোয়াড়রা রিংয়ে পৌঁছায়। তখন কোচ হানকে বোঝায়, শুধু তুমি ভালোভাবে ডিফেন্ড করবে আর সুযোগ পেলে অ্যাটাক করে দেবে। ম্যাচ শুরু হয়। শুরুতে হান শুধু ডিফেন্ড করছিল, কিন্তু অপোনেন্ট খেলোয়াড় তার উপর অ্যাটাক করে, যার ফলে হান মাটিতে পড়ে যায়। ঠিক তখনই হানের ছোটবেলার একটা মেমোরি মনে পড়ে যায়। সেখানে হানের ফাদার জোর করে তার মমকে কোথাও নিয়ে যাচ্ছিলেন, আর হান তাদের থামানোর চেষ্টা করছিল। এসব মনে পড়তে হানের ভীষণ রাগ হয়, আর এরপর সে অপোনেন্টকে খুব খারাপভাবে মারতে শুরু করে, আর শেষ পর্যন্ত সে ম্যাচটি জিতে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ হান কতটা স্ট্রং তারা সবাই বুঝতে পেরেছে। এরপর আমরা দেখি হানের ফাদার নিজের অফিসের স্টাফদের সঙ্গে টিভি দেখছিলেন। হঠাৎ সেখানে বক্সিং ম্যাচ দেখানো শুরু হয়। সেই ম্যাচে তিনি হানকে বক্সিং করতে দেখতে পান। এটা দেখে তিনি খুব রেগে যান। সিন চেঞ্জ হয়। আমাদের দেখানো হয় দামি নিজে জামা কাপড় ওয়াশ করার জন্য বাথরুমে যাচ্ছিল। ঠিক তখন সে রুমে একটি মেয়ে সাকুরোকে ডাস্টবিনে কিছু ফেলতে দেখে, আর দামিকে দেখে সাকুরো একটু ঘাবড়ে যায়। তাই সে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। কিন্তু দামি দেখতে পায় আসলে সাকুরো কি ফেলতে গেছিল, আর যখন সেটা দেখে সে ভীষণভাবে অবাক হয়ে যায়। এরপর সে তাড়াতাড়ি সিনহয়ের কাছে যায়, তাকে সবকিছু জানায়। অন্যদিকে হানের ফাদার তাকে নিজের রুমে ডেকে পাঠান আর তাকে বকাঝকা করতে শুরু করেন। তিনি বলেন, তুমি যখন পড়াশোনায় এত ভালো, তাহলে পড়াশোনায় মন দিচ্ছ না কেন? এভাবে চললে তুমি কখনো কলেজে অ্যাডমিশন নিতে পারবে না। তখন হাত তার সঙ্গে তর্ক করতে শুরু করে। সে বলে, আমি কলেজে যেতে চাই না। আপনি আমার উপর আপনার ড্রিম চাপিয়ে দেওয়া বন্ধ করুন, কারণ আমি আমার নিজের ড্রিম পূরণ করতে চাই। এটা শুনে তিনি আরো বেশি রেগে যান, আর তিনি হানকে মারতে শুরু করেন। কিন্তু হান তাকে কিছুই বলে না, বরং সে চুপচাপ মার খেতে থাকে। এরপর হান নিজের রুমে ফিরে আসে আর নিজের মমের ফটো দেখে খুব ইমোশনাল হয়ে পড়ে। সে তার মমকে খুব মিস করতে থাকে। অন্যদিকে হোস্টেলে আমরা দেখি, যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তখন দামি আর সিনহই চুপি চুপি উঠে পড়ে, আর তারা সাকুরোর আলমারি সার্চ করতে শুরু করে। সেখানে একটা ব্যাগের ভেতরে তারা ওষুধের একটা প্যাকেট খুঁজে পায়। এটা দেখে তারা নিশ্চিত হয়ে যায় যে সাকুরা এই খাবারের মধ্যে ওষুধ মিশিয়েছিল, আর সেই কারণে সবার পেট খারাপ হয়েছিল। কিন্তু ঠিক তখনই সাকুরা তাদের দেখে ফেলে আর চিৎকার করে সবাইকে ঘুম থেকে জাগিয়ে তোলে। সে বলতে থাকে, এই দুজন আমার ব্যাগ থেকে চুরি করছে। সবাই ঘুম থেকে উঠে পড়ে, আর যখন মিনজি জিজ্ঞেস করে আসলে এখানে কি হচ্ছে, তখন দামি ওষুধের প্যাকেট দেখি বলে, এটা দেখো, সাকুরাই তোমাদের খাবারের মধ্যে ওষুধ মিশিয়েছিল। এটা শুনে সবাই ভীষণ অবাক হয়ে যায়, কারণ কেউই জানতো না সাকুরা এমন কাজ করেছে। অন্যদিকে সাকুরা অজুহাত দেখিয়ে বলে, এটা আমার কোল্ডের ওষুধ। তখন দামি বলে, ঠিক আছে, আমি একটা খেয়ে দেখি, কারণ এখানে শুধু আমার শরীরই এখনো ঠিক আছে। এরপর দামি সেই ওষুধ খেয়ে ফেলে। ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরে তার পেটে ভীষণ ব্যথা হয়, আর সে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়। এরপর সবাই সাকুরের দিকে তাকিয়ে থাকে। তখন সাকুর সবাইকে বলে, সে এমন কাজ কেন করেছে। সে বলে, সবার শরীর খারাপ থাকার কারণে সে ঠিকমতো কাজে যেতে পারতো না, আর তার স্যালারি কাটে নেওয়া হতো। তাই সে চেয়েছিল বাকিরাও যেন একটু কষ্ট অনুভব করে, আর সে খুব কাঁদতে থাকে। তখন সিনহুই মিনজিকে আলাদা করে নিয়েছে আর তাকে বলে, এখন তো তুমি ভুল প্রুফ হয়ে গেছো, তাই প্রমিস অনুযায়ী তোমার এই জব ছেড়ে দেওয়া উচিত। তখন মিনজি বলে, এত ছোট একটা বিষয়ের জন্য তুমি সত্যিই চাও আমি আমার জব ছেড়ে দিই? এবার মিনজি আবার সিনহুইয়ের ওপর অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু সিনহুই তার হাত ধরে তাকে পিছিয়ে দেয়। তারপর সিনহুই বলে, আমি এই ব্যাপারটা নিজের মধ্যেই রাখবো, কিন্তু এর বদলে তুমি ও আর অন্য মেয়েদের দিয়ে নিজের কাজ করাবে না। মিনজি এর সত্যি রাজি হয়ে যায়। ঠিক তখনই সিনহুই দেখতে পায় দামি ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে। তাই সে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? আমরা কি হসপিটালে যাব? কিন্তু দামি বলে, না, আমি ঠিক আছি, আমার এখন খুব খিদে পাচ্ছে। এরপর দুজন ছাদে চলে যায় আর সেখানে বসে রামেন খেতে শুরু করে। তারপর খাওয়া দাওয়া শেষ করে তারা বসে গল্প করতে থাকে। তখন দামি বলে, আমি তোমাকে একটা ট্রিক দেখাই। এরপর সে হুলা হুপস নিয়ে নিজের গলায় ঘোরাতে শুরু করে। এটা দেখে সিনহুই বলে, এখন শুধু এটা বলো না যে তুমি এই জিনিসও পারফেক্ট। তখন দামি হেসে ফেলে আর সিনহুইয়ের পাশে গিয়ে বসে। তারপর বলে, আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে, আর আমার ড্রিম হলো আমি কলেজে যাব, এরপর একজন টিচার হব। এরপর সে সিনহুইকে জিজ্ঞেস করে, তোমার ড্রিম কি? আমি একজন ফেমাস অ্যাক্ট্রেস হতে চাই, কিন্তু হয়তো আমার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। তখন দামি তাকে বলে, মেয়েরাও স্বপ্ন দেখতে পারে, আর আমি প্রতিদিন সকালে নিজেকে একটা কথাই বলি,
যদি আমরা সাহস করি তাহলে যা চাই পরিশ্রম করে তা অর্জন করতে পারি। দামির এই কথা শুনে সিনহুর খুব খুশি হয়ে যায়। আর সে বলতে থাকে, তোমার উপর আমার গার্ল ক্রাশ হয়ে গেছে, কারণ তুমি সত্যি খুব ভালো মানুষ। তখন দামি বলে, আমি যখন তোমাকে প্রথমবার বাসে দেখেছিলাম তখনই তোমার উপর আমারও ক্রাশ হয়ে গিয়েছিল। এটা শুনে দুজনেই হেসে ওঠে। এরপর তারা ঠিক করে যেদিন তাদের অফ ডে থাকবে সেদিন তারা একসাথে ঘুরতে যাবে। এভাবে তাদের বন্ধুত্ব শুরু হয়। এবার আমাদের দেখানো হয় তারা প্রতিদিন একসাথে কাজ করে আর যখনই সময় পায় একসঙ্গে টাইম স্পেন্ড করে, এমনকি একসঙ্গে ঘুরতেও যেতে শুরু করে। তারা দুজন এখন বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। এর পরের সিন দেখানো হয় যেখানে আমরা দেখি একজন ছেলে আরেকজন ছেলেকে ফলো করছিল। এরপর তারা একটা জায়গায় গিয়ে থামে। তখন সেই ছেলে সিনহুয়ের একটা ফটো দেখে জিজ্ঞেস করে, তুমি কি এই মেয়েটাকে চেনো? কিন্তু অন্য ছেলেটা বলে, না, আমি তাকে চিনি না। তখন প্রথম ছেলেটি তার কথায় বিশ্বাস করতে চায় না। সে বলে, না, ভালো করে দেখো, তুমি নিশ্চয়ই এই মেয়েটিকে চেনো। কিন্তু যখন সেই ছেলেটি বারবার না বলতে থাকে তখন গিয়ে অন্য ছেলেটি শান্ত হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, সে আসলে কে, আর সে সিনহুইকে কেনই বা খুঁজছে? এটা তো আমরা পরেই জানতে পারবো। অন্যদিকে আমরা দেখি হানের বাড়ি থেকে প্রতিদিন একজন ড্রাইভার আসে। সে হানকে স্কুলে পৌঁছে দেয় আর আবার স্কুল থেকে নিয়ে যায়, যাতে হান বক্সিং এ যেতে না পারে। এসে দেখে চুল প্ল্যান করে। সে বলে, আজ আমি তোমাকে বাইরে নিয়ে যাব। এরপর ছুটির সময় সে কয়েকজন ছেলেকে নিয়ে আসে আর হানকে সবার আড়ালে লুকিয়ে একটা সেফ প্লেসে নিয়ে যায়। সেখানে চুল বাকি ছেলেদের কিছু টোকেন দিয়ে তাদের থ্যাঙ্কস জানায়। এরপর তারা দুজন সিটির দিকে যাচ্ছিল। ঠিক তখনই মাঝপথে কয়েকজন ছেলে তাদের পথ আটকে দেয়। সেখানেই ডিওনা ছিল, মানে সেই ছেলেটি যার জায়গায় হান ম্যাচ খেলেছিল। যেন তার চোটের জন্য হানকে দোষ দিতে থাকে। আর এই তর্কের মধ্যে দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এমনকি বাকি ছেলেরাও নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে। ঠিক তখনই পুলিশ সেখানে আসে আর সবাই সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সেদিন দামি আর সিনহুয়ের অফ ডে ছিল, তাই তারা দুজন একটা মুভি দেখতে যাবে বলে ঠিক করে। কিন্তু ঠিক তখনই দামির নজর একটা পোস্টারের উপর পড়ে, বাট সে সেটাকে ইগনোর করে। এরপর যখন তারা থিয়েটারে পৌঁছায় তখন দামি দেখতে পায় সেখানে একটা অ্যাডাল্ট মুভি চলছে। তাই সে খুব অকওয়ার্ড ফিল করে আর ভেতরে যেতে না করে দেয়। কিন্তু সিনহু বলে, এখন আমরা বড় হয়ে গেছি, তাই আমাদের কনফিডেন্সের সাথে ভেতরে যাওয়া উচিত। কিন্তু দামি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ওয়াশরুম থেকে ঘুরে আসছি। তাই দুজন আলাদা আলাদা দিকে চলে যায়। অন্যদিকে হানও দৌড়াতে দৌড়াতে থিয়েটারের ভিতরে ঢুকে পড়ে। সেখানে তার দেখা হয় সিনহুয়ের সঙ্গে। হানের মাথায় আঘাত দেখে সিনহু কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হান তার মুখে হাত দিয়ে চুপ করিয়ে দেয়। ঠিক তখনই দামি ভেতরে এসে পড়ে আর সে হানকে চিনে ফেলে, কিন্তু সে কিছু বলার আগেই হান তার মুখেও হাত রেখে চুপ করিয়ে দেয়। এরপর ঠিক এই সিনের সঙ্গেই এই পার্টটা এখানেই এন্ড হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।